আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এবার ভয়াবহ হওয়ার আশঙ্কা চিকিৎসকদের। বাড়িতে পানি জমে থাকলে আইনি ব্যবস্থার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। বিশেষ অভিযান চালাবে ডিএসসিসি। কুশিমঘিরে সীমান্তে উত্তেজনা। মেহেরপুর দিয়ে 6 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের। রুখে দিল বিজিবি। টহল জোরদার। দিনরাত পাহারায় স্থানীয়রাও। বাংলাদেশ তুরস্ক ঘনিষ্ঠতায় ভূ রাজনীতিতে নতুন সমীকরণ। কৌশলগত সম্পর্ক সম্প্রসারণের ইঙ্গিত দেখছেন বিশ্লেষকরা। নির্দিষ্ট বলয়ে আটকে না যাওয়ার পরামর্শ। অপরাধের ধরন ও অঞ্চল ভেদে চট্টগ্রাম কারাগার 4 ভাগ করার পরিকল্পনা। মাদক মামলার আসামি ও রোহিঙ্গাদের জন্য আলাদা আবাসনের প্রস্তাব। বিভাজনে বিচারিক জটিলতা বাড়ার শঙ্কা। এবং ভারতে কথিত জেনজি আন্দোলনের ডাক দেওয়া অভিজিৎ অবশেষে পৌঁছালেন দেশে। দিল্লির যন্তর মন্তরে সমাবেশের অনুমতি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে 2000 পুলিশ মোতায়েন। সময় সংবাদের সঙ্গে আছে আমি তাজমিলা খান। ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু প্রতিরোধে নাগরিকরা অসহযোগিতা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সকালে ডেঙ্গু প্রতিরোধে 3 মাসের বিশেষ অভিযানের উদ্বোধনকালে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, এবার হেমোরোজিক বা ডেঙ্গুতে রক্তক্ষরণ হওয়ার আশঙ্কা দেখছেন চিকিৎসকরা। এছাড়া সরকারি প্রতিষ্ঠানের লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে জরিমানা করার কথাও বলেন তিনি। বাসাবাড়িতে পানি জমে থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। 2-3 দিনের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের প্রশাসন বলেন, সবাই মিলে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। জনগণের দায়িত্ব 50%, সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, জনগণের বসবাসযোগ্য রাখা, বায়ু দূষণ থেকে এই ঢাকা শহরকে রক্ষা করা, আবর্জনার যুক্ত থেকে এই ঢাকা শহরকে রক্ষা করা, সেটা আমাদের উভয়ের দায়িত্ব। যে এখানে লার্ভা হবে, অপরিষ্কার বদ্ধ পানি পাওয়া যাবে, ওই বাড়িকে জরিমানা করতে হবে। বিভাগীয় প্রশাসকদের সাথে বলেছি, ডিসি মহোদয়গণকে ম্যাজিস্ট্রেট দেওয়ার জন্য বলা হয়েছে। ওনারা প্রস্তুত আছেন। আগামী 2-3 দিনের ভিতর মোবাইল টিম কাজ করবে ইনশাল্লাহ। মশার উপদ্রবে এখনই অতিষ্ঠ রাজধানীবাসী। বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এজন্য নগরবাসীর অসচেতনতাকে দুষছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আর আক্রান্তদের বাসাবাড়িতে স্বেচ্ছাসেবক পাঠিয়ে তথ্য সংগ্রহের পর অ্যাকশনে যেতে চায় ঢাকা উত্তর সিটি। পাভেল আমিনের তোলা ছবিতে এম এ আজিমের রিপোর্ট। সড়কের পাশেই যেন মশার চাষ। খোদ রাজধানীর কাঁটাবনেই দেখা মেলে এমন চিত্রের। বৃষ্টি হলেই জমে পানি, জন্মায় মশা। তবে এসব এখনো নজরে পড়েনি সিটি কর্পোরেশনের। আমরা মশার জন্য বিরক্তি হচ্ছে, মশা কামড়াচ্ছে এবং নানান রকমের মানুষের অসুখ হচ্ছে। কখনোই আমরা দেখি না এখানে সিটি কর্পোরেশনের মশা তাড়ানোর যে ওষুধ আছে, তারপর যে কীটনাশক আছে, এগুলো কখনো দেওয়ার জন্য। বিগত বছরের হিসেব বলছে জুন থেকে সেপ্টেম্বর এই সময় বাড়ে ডেঙ্গুর প্রকোপ। গত কয়েকদিনের পরিসংখ্যানও দিচ্ছে জনগণকে সতর্কবার্তা। 7 তলা 8 তলা 9 তলা পর্যন্ত মশা উঠে। ফোকায় দিত সকালবেলা ওই যে স্প্রে মারতো, ওই ধরনের কোনো কার্যক্রম আমাদের ওয়ার্ড বলতে দেখি না। চিকিৎসকের পরামর্শ, শুরু থেকেই আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে নিয়ে ভাঙতে হবে সংক্রমণের চেইন। সে অন্তত মশারির মধ্যে থাকলো, যেন তাকে কামড়ে পরিবারের অন্য কাউকে যেন এই মশাটা কামড় দিতে না পারে। তাহলে এইটাকে প্রিভেন্ট করতে পারলে কিন্তু আমরা চেইনটাকে ব্রেক করে দিতে পারতেছি। সরু অলিগলির পুরান ঢাকায় দক্ষিণ সিটি কর্পোরেশন ডেঙ্গু মোকাবেলায় নিচ্ছে প্রস্তুতি। এজন্য জনগণকে আগে সচেতন করতে চায় তারা। আর উত্তর সিটি আক্রান্তদের বাসা বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের পর যেতে চায় অ্যাকশনে। বৃষ্টি হলে পানি জমবে, পানি জমলে মশা হবে। তো আমরা যদি এখন এই স্বেচ্ছাসেবীর মাধ্যমে এবং আমাদের কর্মকাণ্ডে যারা জড়িত হবে তাদের মাধ্যমে এই সোর্সটাকে যদি আমি সরাতে পারি, তাহলে আমার কাছে মনে হয় 50% লার্ভার জমানোর জায়গাটা আমি সরায় ফেলতে পারি। বাড়ির আশেপাশে ওষুধ দেয়, কিন্তু আমরা কিন্তু বাড়ির ভিতরে কি ওষুধ দেই না। হ্যাঁ, আপনি দেখবেন আপনার ড্রয়িং রুমে যখন একটা ফুলদানি থাকবে বা একটা পানিতে ফুল ছড়ানো থাকবে, সেখানেও লার্ভা উৎপন্ন হয়ে যাচ্ছে। চিকিৎসায় ডেঙ্গু রোগী ভালো হয়, তবে প্রতিরোধ শুধুমাত্র চিকিৎসা দিয়ে সম্ভব নয়। পাড়া মহল্লায় ডেঙ্গুর এমন প্রজনন
আর বংশবিস্তার প্রতিরোধ করা না গেলে কখনোই কমবে না ডেঙ্গুর ভয়াবহতা। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। বিএসএফের পুশিন ঘিরে সীমান্তে উত্তেজনা। সকালে মেহেরপুর দিয়ে 6 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষীরা, তবে তা রুখে দিয়েছে বিজিবি। দেশের সব সীমান্তেই টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। দিনরাত পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। অস্ত্র হাতে সীমান্ত পাহারায় বিজিবির সদস্যরা। দিনরাত চলছে টহল, পাশাপাশি মাইকিং করে দেওয়া হচ্ছে সতর্ক বার্তা। শনিবার সকালেও মেহেরপুরের তেঁতুলবাড়ি হাটপাড়া সীমান্ত দিয়ে 6 জনকে জোর করে ঠেলে পাঠায় বিএসএফ, তবে তা রুখে দেয় বিজিবি। বর্তমানে ওই 6 জন শূন্যরেখায় অবস্থান করছেন। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গির কলসির মুখ সহ 9টি সীমান্ত এলাকা কঠোর নজরদারিতে রেখেছে বিজিবি। পুশিন রুখতে মরিয়া স্থানীয়রাও। আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করব বাধা দেওয়ার। আমরা তাৎক্ষণিকভাবে বিজিবিকে বিষয়টা অবহিত করব। রাতের বেলা অবশ্যই পাবলিক নিয়ে বিজিবির সাথে একসাথে বর্ডারে এবং ভালো সহযোগিতা করে আমরা পাহারা দিতেছি। স্বাভাবিক কর্মী পোষণ করার জন্য, আমরা প্রতিহত করার জন্য যা যা করার দরকার আমরা সেই প্রস্তুতি নিয়ে আমরা ডিউটি করছি। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়েও তারকাটার গেট খুলে 28 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এমন অবস্থায় জেলার 4 উপজেলায় প্রায় 184 কিলোমিটার সীমান্তে কঠোর নজরদারি, লোকবল ও টহল বাড়িয়েছে বিজিবি। গ্রামে গ্রামে মাইকিং করে এলাকাবাসীকে সচেতন করা সহ সীমান্তে কোনো অস্বাভাবিক ঘটনা দেখলে জানাতে বলা হচ্ছে। দিবারাত্রি 24 ঘন্টা প্রহরায় দিচ্ছি এবং সতর্ক রয়েছি যাতে কোনো অবৈধভাবে কোনো অনুপ্রবেশ ঢুকতে না পারে। এছাড়া ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ ঠেকাতে চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকাতেও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে মেহেরপুর সীমান্তে আছেন সহকর্মী বেনিয়ামিন, সরাসরি যাচ্ছে, এবং নওগাঁর কলমুডাঙ্গা সীমান্তে আছেন রিপোর্টার এম আর রকি, সরাসরি যাচ্ছে বেনিয়ামিনের কাছে। বেনিয়ামিন, যে হাটপাড়া সীমান্ত, এই সীমান্তের কাছাকাছি একটি গেট দিয়ে আর কি 6 জনকে পুশিং করার চেষ্টা করা হয়েছে। একটি সীমান্ত আর কি বিএসএফ আজ ভোর 4টার সময় 6 জনকে কাঁটাতারের এপারে ঠেলে দিয়েছে বলে এবং জানার যখনই কাঁটাতারের এপারে তারা এসেছে, তারপরে স্থানীয় এবং আজ ভোর 4টার সময় 6 জনকে কাঁটাতারের এপারে ঠেলে দিয়েছে বলে জানা গেছে এবং জানার পরে যখনই কাঁটাতারের এপারে তারা এসেছে, তারপরে স্থানীয় এবং এখানে মেহেরপুর তেঁতুলবাড়িয়া ক্যাম্পের বিজিবির যে সদস্যরা আছে তারা এই বিষয়টি জানার পরে তাদেরকে শূন্য রেখা পার করে বাংলাদেশ তারা বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই বিষয়ে তারা কিন্তু পদক্ষেপ নিচ্ছেন। ভারতীয় যে অংশ, সেই অংশটা আসলে নদিয়া জেলার বেড় রামচন্দ্রপুর ক্যাম্প, এই ক্যাম্প থেকে কিন্তু আসলে এই কিন্তু পদক্ষেপ নিচ্ছেন। ভারতীয় যে অংশ, সেই অংশটা আসলে নদিয়া জেলার বেড় রামচন্দ্রপুর ক্যাম্প, এই ক্যাম্প থেকেই কিন্তু আসলে এই 6 জনকে পুশিং করার চেষ্টা করা হয়েছে বলে এই এলাকার মানুষ জানাচ্ছে। এই এলাকার মানুষের কিন্তু এখানে এলাকার মানুষের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে। তারা জানাচ্ছে যে কোনো মতেই তারা ভারত থেকে কেউ আসলে তাদেরকে অনুপ্রবেশ করতে না দেওয়ার জন্য তারা সচেষ্ট রয়েছে। এখানকার যে আমাদের মেহেরপুর কুষ্টিয়ার যে 47 কোম্পানি কমান্ডার উপপরিচালক নাজমুল হুদার সাথে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে ভারতের যে ক্যাম্প আছে, সেই ক্যাম্পে তারা একটি চিঠি পাঠিয়েছেন পতাকা বৈঠকের জন্য এবং পতাকা বৈঠকের জন্য তারা চেষ্টা করছেন এবং তারপরে যদি কোনো মানে ইনফরমালি তারা কোনো ধরনের কাউকে নিবে না এবং সেটি যদি সঠিক নিয়ম পন্থায় যদি কাউকে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তারা নেবে। এই বিষয়ে তারা কিন্তু সচেষ্ট রয়েছেন এবং পতাকা বৈঠকের কার্যক্রম চলমান রয়েছে বলে কিন্তু বিজিবি কর্তৃপক্ষ আমাদের জানাচ্ছে। এছাড়া এখানে কিন্তু আসলে আমরা যে 6 জনকে দেখেছি, 6 জনই কিন্তু আমরা প্রাথমিকভাবে শুনেছি যে তারা বিভিন্ন সময়ে ভারতে কাজের সন্ধানে ইন্ডিয়া গিয়েছিল। তো এই ছিল মেহেরপুরে সীমান্তের সর্বশেষ খবর। বিস্তারিত জানাতে নওগাঁয় রয়েছেন এম আর রকি। নওগাঁর সাপাহারের কলমুডাঙ্গা সীমান্ত দিয়ে শুক্রবার ভোর রাতে 17 জনকে পুশিং করা হয়েছিল এবং পুশিং সেই চেষ্টাটি কিন্তু ঠেকিয়ে দেয় বিজিবির পক্ষ থেকে। পরে কিন্তু
রেখায় অবস্থান করছিলেন। আমরা গেল রাতে যে খবরটি সর্বশেষ পাচ্ছি তা হলো যে এই 17 জনকে পুশব্যাক করা হয়েছে এবং বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন আজকে ভোর রাতে এই শূন্য রেখা থেকে তাদেরকে তাদের যে ভারতে বা অন্য কোথাও সেখানে যাদের গন্তব্যে তাদের দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু সীমান্তের শূন্য রেখায় বিজিবি এবং বিএসএফ এর একটা শক্ত নজরদারি আমরা লক্ষ্য করছি। সেই সাথে পুশিন ঠেকাতে সর্বোচ্চ পরিমাণে স্থানীয় গ্রামবাসী সহ এখানকার বিজিবির পক্ষ থেকে একটা সতর্কতার মধ্য দিয়ে কিন্তু আপনার টহল অব্যাহত রেখেছে এবং সবশেষ যে অবস্থাটি এখানে আমরা দেখছিলাম যে পুশিন করা যে 17 জন ছিলেন তার মধ্যে 4 জন শিশু ছিল, 6 জন নারী ছিল এবং 7 জন পুরুষ ছিল। এই গেল রাতে তাদেরকে এখান থেকে যাওয়ার পর থেকে স্থানীয় কৌতূহলী মানুষ এখানে আসছেন এবং এই সীমান্ত পয়েন্টে নওগাঁয় মূলত 6টি উপজেলা রয়েছে, যে 6টি উপজেলায় মোট 156 কিলোমিটার সীমান্ত পয়েন্ট রয়েছে। এই সীমান্ত পয়েন্ট দিয়ে এই মুহূর্তে যে অব্যাহত বৃদ্ধি পেয়েছে প্রত্যেকটা সীমান্ত পয়েন্টগুলো স্থানীয় বাসিন্দা পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ একটি তদারক করছিলাম। পুশিনের যে অপতৎপরতা এটিকে কিন্তু জোরালো একটি গুরুত্ব দিয়ে সেই কার্যক্রমগুলি এই জাতীয় তৎপরতার পাশাপাশি এখানকার বাসিন্দাদের দিক থেকে বলা হচ্ছে যে এই অপতৎপরতা সাম্প্রতিক বৃদ্ধি পেয়েছে পয়েন্ট করছে। পাশাপাশি এখানকার যারা বাসিন্দা তাদের দিক থেকেও কিন্তু মেহেরপুর ও নওগাঁ থেকে সরাসরি যুক্ত ছিলাম। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরকে ভূ রাজনীতির নতুন সমীকরণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে দ্রুত পরিবর্তনশীল আঞ্চলিক ও বৈশ্বিক বাস্তবতায় হাকান ফিদানের সফরের মধ্য দিয়ে নতুন উচ্চতায় পৌঁছাবে ঢাকা আঙ্কারা সম্পর্ক, যা বাংলাদেশের কৌশলগত পরিসর সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ইঙ্গিতবাহী। শাতিলা শারমিনের রিপোর্ট। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থল তুরস্ক, একদিকে ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য, অন্যদিকে মুসলিম বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র। সামরিক প্রযুক্তি, প্রতিরক্ষা, শিল্প এবং আঞ্চলিক কূটনীতিতে দেশটির উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনের নতুন গুরুত্ব তৈরি করেছে। 3 দিনের সফরে বাংলাদেশে এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। কূটনীতিতে আসার আগে দীর্ঘ সময় দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার নেতৃত্বে থাকা ফিদানকে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ঘনিষ্ঠ একজন হিসেবে বিবেচনা করা হয়। ফলে তার ঢাকা সফর শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের নিয়মিত যোগাযোগের অংশ নয়, বরং বৃহত্তর আঞ্চলিক সমীকরণের প্রেক্ষাপটে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর এবং বাণিজ্যিক অংশীদারিত্বের ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও গভীর হওয়ার সুযোগ তৈরি হয়েছে। সামরিকভাবে বাংলাদেশের এই মুহূর্তে অবশ্যই তৃতীয় অথবা আরো দূরের দেশগুলোর সাথে ভালো সম্পর্ক বজায় রাখা দরকার। সেক্ষেত্রে বাংলাদেশের তুরস্কের সাথে সম্পর্কের জায়গাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তুরস্কের যে যে প্রতিরক্ষা খাতে বাংলাদেশের সহযোগিতা এটা জোরদার করা অবশ্যই প্রয়োজন। অন্য অস্ত্র তৈরি করতে চায় বাংলাদেশ হয়তো সেটাকে যৌথভাবে দেখতে পারে। বিশ্লেষকদের মতে ন্যাটোভুক্ত একটি প্রভাবশালী রাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বাংলাদেশের কৌশলগত বিকল্প ও আন্তর্জাতিক পরিসরকে সম্প্রসারিত করতে পারে। তবে আন্তর্জাতিক রাজনীতির প্রতিযোগিতামূলক বাস্তবতায় কোনো নির্দিষ্ট বলয়ের অংশ না হয়ে জাতীয় স্বার্থকে সামনে রেখে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পরামর্শ তাদের। ডিফেন্স তৈরি যে আধুনিকায়ন করা এবং এটা আধুনিক রাষ্ট্রের সাথে সহযোগিতা করে শিখতে পারি, সে কিন্তু আমাদের জন্য অত্যন্ত লাভজনক হবে। আমাদের শুধু একটু রাজনৈতিক কৌশলের দরকার, সফলভাবে ব্যবস্থাপনা করা দরকার। যদি করা সম্ভব হয় তাহলে আমি মনে করি যে দক্ষিণ এশিয়া এই যে একটি পরিবর্তনের হাওয়া বইছে, সেই হাওয়ায় বাংলাদেশ কিন্তু অনেক উন্নত একটি স্তরে চলে যেতে পারে। ঢাকা আঙ্কারা সম্পর্কের অগ্রগতি এখন বাংলাদেশের কৌশলগত সক্ষমতা ও পররাষ্ট্র নীতির বিচক্ষণতার একটি পরীক্ষা বলেও মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। 8 মাসের মাথায় শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুন। ফায়ার সার্ভিসের 14 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ। কারণ জানতে তদন্ত কমিটি গঠন। ধারণ ক্ষমতার 4 গুণ বন্দী নিয়ে ধুঁকতে থাকা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারকে
অপরাধের ধরন ও অঞ্চল ভিত্তিক 4টি অংশে বিভক্ত করতে চায় কারা কর্তৃপক্ষ। এক্ষেত্রে মহানগর ও জেলার জন্য যেমন পৃথক কারাগারের পরিকল্পনা, তেমনি মাদক মামলার আসামি ও রোহিঙ্গাদের জন্য ভিন্ন আবাসনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এই প্রকল্প জটিলতা সৃষ্টির পাশাপাশি ব্যয়বহুল হয়ে উঠবে বলে শঙ্কা আইনজীবীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। মাত্র 1850 জন ধারণ ক্ষমতার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বর্তমানে বন্দী রয়েছে 6009 জন। মহানগরের 16টি থানায় দায়েরকৃত মামলার অন্তত 3 থেকে 3500 আসামি যেমন এই কারাগারে থাকছে, তেমনি জেলার থানায় দায়েরকৃত মামলার আসামিও থাকছে আরো অন্তত 1500। মাত্রাতিরিক্ত বন্দী নিয়ে দুর্ভোগে প্রশাসন। এই পরিবেশে যারা থাকতেছে, আল্লাহ না করুক যদি কোনো কারণে কোনো একটা কন্টাজিয়াস কোনো একটা ডিজিজের মধ্যে যায়, তারা যেভাবে একজন আরেকজনের সাথে এত কাছাকাছি থাকে, আমার মনে হয় একটা ডিজাস্টার হয়ে যেতে পারে। আমি খুবই আতঙ্কে থাকি। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্বাভাবিক সময়ে মাদক আইনের 2500 এবং 600-এর বেশি জলদস্যু আইনে গ্রেপ্তার হওয়া আসামি বন্দী থাকছে। এর বাইরে রয়েছে বিভাগীয় ট্রাইব্যুনাল এবং মিয়ানমারের নাগরিক 350 রোহিঙ্গা এবং বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসীরা। আর এই গ্রুপটি চট্টগ্রামের সন্ত্রাস সৃষ্টি ও অপরাধের মাত্রা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় মহানগর, জেলা এবং মাদক আইন ও রোহিঙ্গাদের জন্য পৃথক কারাগারের প্রস্তাবনা পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। পুরানো যে কারাগারটা আছে সেটা চট্টগ্রাম মানকানা আপনার ডিস্ট্রিক্টের বন্দী থাকবে, তখন আপনার সব জাতীয় বন্দী আলাদা আলাদা থাকবে, কোনো বন্দির সাথে কোনো বন্দির সংমিশ্রণ ঘটবে না, তারা সলা পরামর্শ করতে পারবে না, তখন অটো রাষ্ট্রের অপরাধটা কমে আসবে। অবশ্য বিশ্বের কোনো দেশে এই ধরনের কারাগার নজির না থাকায় অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে কারা কর্তৃপক্ষকেই আরো বেশি কঠোর হতে বলছেন এই পুলিশ কর্মকর্তা। চট্টগ্রাম মহানগরের বন্দীদের সরিয়ে নিতে বহুল আলোচিত জঙ্গল সলিমপুরে নতুন একটি কারাগার স্থাপনের চিন্তা ভাবনাও চলছে। বিশ্বের কোথাও কোনো কারাগারেই আমি এই ক্রাইম অনুযায়ী শ্রেণীবিভাগ করে আলাদা জেলখানা দেখিনি। সবখানেই একই জেলখানায় সবাই বসবাস করে, কিন্তু ওখানে ভেতরে আলাদা আলাদা সেল থাকে, আলাদা আলাদা সিস্টেম থাকে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম আদালত ভবনের দূরত্ব 500 গজেরও কম, কিন্তু অপরাধের ধরন ও অঞ্চল ভেদে চট্টগ্রাম কারাগারকে বিভাজন করা হলে জটিলতা না কমে বরং বাড়বে বলে মনে করেন আইনজীবী নেতারা। হাজারো আসামি, হাজার রকমের মামলা আছে এখানে। এখন অনেক সময় দেখা যায় এক আসামির 3 ধরনের সমস্যার মামলার মধ্যে আমাদের এই ভঙ্গুর অর্থনীতিতে এই ধরনের ব্যয়বহুল প্রকল্প নেওয়া মানে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। কারাবিধি অনুযায়ী একজন বন্দী কারাগারে ঘুমানোর জন্য 36 বর্গফুট এবং হাঁটা চলার জন্য আরো 100 বর্গফুট জায়গা বরাদ্দ রাখার বিধান রয়েছে, কিন্তু 1885 সালে প্রতিষ্ঠিত কারাগারে বন্দীর সংখ্যা বেশিও হয় তা সম্ভব হয়ে উঠছে না। অপরাধ নিয়ন্ত্রণে কারাগার বিভাজন নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু শতবর্ষী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সংস্কারের কোনো বিকল্প নেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতি নিয়ে সচিবালয়ে ব্রিফ করছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। বিদ্যুৎ জ্বালানি খাত সম্পূর্ণরূপে প্রায় আমদানির উপরে নির্ভর করে রাখা হয়েছিল। আমাদের অনশোর, আমাদের ভূমিতে যে গ্যাস অনুসন্ধান প্রায় স্থবির বা বন্ধ হয়ে গিয়েছিল। অফশোর, আপনারা জানেন যে আমরা এখন অফশোর গ্যাস অনুসন্ধানের জন্য খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছি। আমরা রিনিউয়েবল এনার্জির জন্য সোলারকে খুবই প্রায়োরিটাইজ করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্র যেমন হবে, সোলার ভেহিকেলের জন্য সরকার প্রণোদনা দেওয়ার কথা। আমি একটা ব্রিফিংয়ে জানিয়েছিলাম, কোনো স্কুল যদি সোলার না, ইনফ্যাক্ট ইলেকট্রিক বাস যদি কোনো স্কুল আনতে চায় তাদেরকে সেই ক্ষেত্রে সরকার সহায়তা করবে। সো এইরকম পদক্ষেপগুলো নেওয়ার মাধ্যমে আমরা একটু সময় লাগবে যে এই ভর্তুকিগুলো থেকে বেরিয়ে আসতে চেষ্টা করব। কিন্তু আমরা এটুকু জনগণকে জানাতে চাই, ভর্তুকি যতটা কমানো উচিত ছিল জনগণের স্বার্থের কথা ভেবে, বিশেষ করে যাদের সামর্থ্য কম তাদের সামর্থ্যের কথা ভেবে সরকার সেই জায়গায় যায়নি। এবং বিরোধী দল তারা যেভাবে এই ব্যাপারগুলোকে জনগণের সামনে আনছেন, এর মধ্যে ভুল তথ্য আছে এবং আমরা বিশ্বাস করি জনগণ, আমরা এই সরকারের জায়গা থেকে তাদের কথা যেভাবে ভাবছি সেটা তারা অনুধাবন করতে পারবেন। আপাতত এইটুকু। এখন আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে মাননীয় মন্ত্রী এবং আমরা সেটা জবাব দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, পরে বাজেট ঘোষণা হবে, জুলাইতে আমরা দেখব তার প্রভাবটা। এই বাস্তবতায় আসলে
জ্বালানি তেলের দাম, বিদ্যুতের দাম, এটা আসলে কতটা উপযোগী? সরকার আর কিছুটা সময় আসলে ছাড় দিতে পারত কিনা? আমার কাছে ঠিক মনে হয় না, এটা কোনো না কোনো একটা জায়গায় করতে হবে। আপনি যে কথাটা বলেছেন বাজেট আসলেই বা বাজেট হয়ে গেলেই মূল্য বেড়ে যায়, আচ্ছা আমরা একটা কথা একটু জিজ্ঞেস করি, আমরা অনেকেই বাজারে যান নিশ্চয়ই, আমিও বাজারে যাই। বাজারে জিনিসপত্রের দাম, বিশেষ করে কাঁচা বাজার সবজির মূল্য আমি দেখি বেশ তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে আছে অনেক সময়ের তুলনায়। আমি এই কথাটা বলতে চাইছি, এই প্রবণতা আছে, এই প্রবণতা রিভার্সালও শুরু হয়েছে। এখন ভর্তুকির সংকটটা আপনি খুব ভালোভাবে নিশ্চয়ই জানেন। আমরা যখন ভর্তুকিতে এত বেশি খরচ করে ফেলি, সরকারের কিন্তু আরও অনেক উন্নয়ন প্রকল্প আছে এবং সামাজিক নিরাপত্তার প্রকল্প আছে। আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ব্যয় করতে চাই, শিক্ষায় চাই এবং সোশ্যাল সেফটিতে আপনারা ফার্মার্স কার্ডের কথা জানেন, আপনারা ফ্যামিলি কার্ডের কথা জানেন। সো ওগুলোর ব্যয় সংস্থানও তো আসলে আমাদেরকে করতে হবে। আমি এটা আপনার সাথে যোগ করি, যদি কিছু মূল্য বাড়েও এটা উচিত হবে না, সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এই ব্যাপারে সতর্ক থাকবে। কিন্তু একই সাথে আমি এই কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যদি কারো উপরে চাপ পড়ে, ওই ভালনারেবল গ্রুপটাকে কিন্তু আমরা রক্ষা করছি। আমরা বিদ্যুতের দাম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও অগ্নিকাণ্ড। শুক্রবার রাতে কার্গো ভিলেজের শেডে আগুনের সূত্রপাত। 14 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। আগুনের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। 1 বছরের কম সময়ের ব্যবধানে আবারও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড। শুক্রবার রাত 11:15টার দিকে 9 নম্বর গেটের পাশের কার্গো ভিলেজের শেডে আগুনের সূত্রপাত। আগুন লাগার খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। 14 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ধারণা করা হচ্ছে এখানে আসলে ওই কন্টেইনারের উপরে কিছু পানি নিরোধক ট্রিপল টাইপের ছিল, যেটা কিন্তু আবার ফ্লেমটাকে খুব তাড়াতাড়ি ছড়ায় দেয়। তো এটাও ওখানে ছিল, এখান থেকেও আগুনটা ছড়াতে পারে। মালামালগুলো যেখানে রাখার কথা, গত বছর সেখানে আগুন লাগার কারণে এখানে শিফট করে এই জায়গায় রেখেছে, এটা টেম্পোরারি বেসিসে রেখেছে। কিন্তু টেম্পোরারি বেসিসে রাখার পরও এখানে ধরেন যেই পরিমাণে মালামাল থাকার কথা তার চেয়ে অনেক বেশি পরিমাণে মালামাল আছে। সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা 11টা 38 মিনিট আগুন নিয়ন্ত্রণে সমর্থ হই এবং 1:05 মিনিটে এই আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করতে সমর্থ হয়। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। জানান অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি হয়েছে, সেই কমিটি রিপোর্ট দিলে আমরা কালকে বুঝতে পারবো। কমিটির রিপোর্টটা প্রাথমিকভাবে আমরা কালকে 9:30টার মধ্যে দিতে বলেছি এবং পূর্ণাঙ্গ তদন্ত আমরা কালকে 9:30টার রিপোর্টটা দেখে তাদেরকে বলবো। এবং এবার যদি কারো গাফিলতির কারণে যদি হয়ে থাকে তাহলে আমরা খুব শক্ত অ্যাকশন নেব। এর আগে গত বছরের 18 অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। উন্মেহানি, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. বাগেরহাটে আগুনে পুড়ল 5টি দোকান, তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভোরে শরণখোলার দক্ষিণ গাবতলা বাজারের একটি দোকান হঠাৎ আগুন লাগে, মুহূর্তেই তা আশেপাশেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ততক্ষণে পুড়ে ছাই হয় অন্তত 5টি দোকান। ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। সময় সংবাদে আরও থাকছে। নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা মহারণ আজ। স্বাগতিক ভারতকে হারিয়ে হ্যাট্রিক শিরোপায় চোখ বাংলাদেশের। শীর্ষদের কাছে সেরা পারফরমেন্স চান বাটলার। উচ্ছেদের 3 মাস যেতে না যেতেই আবারও দখল হয়ে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত। উচ্চ আদালতের রিট ঢুকে দিয়ে বালিয়াড়িতে গড়ে উঠেছে শত শত ঝুপড়ি দোকান। এতে পরিবেশগত সংকটাপূর্ণ এলাকা আবারও পরিণত হয়েছে বস্তিতে। জেলা প্রশাসন বলছে উচ্চ আদালতের নির্দেশনার অনুযায়ী দেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরের গর্জন, বাতাসে উঠছে বালু। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে বালুচরে চোখে পড়ে এক ভিন্ন দৃশ্য। সারি সারি ঝুপড়ি দোকান, ত্রিপল আর ভ্যান গাড়ি নিয়ে গড়ে তোলা অস্থায়ী স্থাপনা।
পরিবেশবাদীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গেল মার্চে কক্সবাজার এসে সৈকতের বালিয়াড়ি দখলমুক্ত করার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে অভিযানে উচ্ছেদ করা হয় সহস্রাধিক অবৈধ দোকান ও স্থাপনা, কিন্তু মাত্র 3 মাসের ব্যবধানে আবারও সেই বালিয়াড়িতে গড়ে উঠেছে স্থাপনা। তবে দোকানিদের দাবি জীবিকার তাগিদে সৈকতে ফিরে আসা। জানান উচ্চ আদালতে করা হয়েছে রিট। আমরা কখনো চাই না যে কক্সবাজার পর্যটন নগরীতে একটা পুনর্বাসন এলাকা হোক। আমরা ব্যবসা হিসেবে এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি না। পর্যটন সংশ্লিষ্টরা বলছে, বারবার উচ্ছেদ অভিযান হলেও দীর্ঘমেয়াদী সমাধান না থাকায় আবারও ফিরে আসে দখলদাররা। কোনোভাবে একটা বিচে এরকম বস্তি অবস্থা থাকা উচিত না, কারণ পৃথিবীর কোনো দেশে বিচ কেন্দ্রিক এরকম কুড়ে ঘর বস্তিঘর নেই। পর্যটকের চলাফেরায় সমস্যা হচ্ছে। জেলা প্রশাসন বলছে বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন। আদালতের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। এটা আমরা এরপরে তার একটা রিড করেছি, আমরা রিডের জবাব দিচ্ছি এবং কোর্টের নির্দেশনা অনুসারে আমরা দ্রুত এই ব্যবস্থা নেব। সৈকতের বালিয়াড়িতে দোকান বসানোর সব সাময়িক অনুমতি বাতিল করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে নতুন করে কোনো অনুমতিও আর দেয়া হবে না বলেও জানানো হয়েছে। 1 জুন জারি করা এক আদেশে এই সিদ্ধান্ত কার্যকর হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কুমিল্লা নগরীতে চলাচল করছে সড়কের সক্ষমতার কয়েক গুণ বেশি অটোরিকশা। বেপরোয়া গতির এই যানে প্রায় ঘটছে দুর্ঘটনা। অপ্রশিক্ষিত চালক, দুর্বল তদারকি এবং নিয়ন্ত্রণহীন অটোরিকশার সংখ্যা বৃদ্ধিকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ইশতিয়াক আহমেদের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি কুমিল্লা নগরীর কান্দিপাড় এলাকায় অটোরিকশা ধাক্কায় নিহত হন 71 বছর বয়সী রফিকুল ইসলাম। এর 15 দিন পর 28 মে নগরীর ঠাকুরপাড়া এলাকায় অটোরিকশা ধাক্কায় গুরুতর আহত হয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী রামিসা। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। রাতের ফাঁকা সড়কেও ঘটছে দুর্ঘটনা। মুহূর্তের মধ্যেই একটা বেপরোয়া গতিতে চলতে থাকা একটা অটোরিকশা সজোরে এসে আব্বুকে ধাক্কা দেয় এবং ধাক্কা দিয়েই সেখান তো হয় নাই, একটা চাপও দেয়। ঈদের দিন তো গরু দেখতে সবাই বাইরে, ঈদ মানে তো আনন্দ, কিন্তু ওর উপরে এত স্পিড করে ওই দিন তো এত গাড়িও ছিল না। দুর্ঘটনায় হচ্ছে অঙ্গহানি, কেউ হারাচ্ছেন কর্মক্ষমতা। পরিবারকে বয়ে বেড়াতে হচ্ছে দীর্ঘমেয়াদী আর্থিক ও মানসিক সংকট। যাবে উত্তর সাইডে, হ্যাঁ আমারে দক্ষিণ সাইডে যাই, এর ধুবের ভিতরে যাই আমারে দিচ্ছে বাড়ি। প্রত্যেকটা মোড়ের মধ্যে ট্রাফিক দেওয়া উচিত। হ্যাঁ, প্রত্যেকটা মোড়ের মধ্যে ট্রাফিক দিলে দেখা যাবে অনেকটা নিয়ন্ত্রণ আসবে। সিটি কর্পোরেশনের তথ্য মতে কুমিল্লা নগরীর সড়কে সর্বোচ্চ 15,000 অটোরিকশা চলাচলের সক্ষমতা রয়েছে, তবে বাস্তবে এর সংখ্যা কয়েক গুণ। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, অপ্রশিক্ষিত চালক আর তদারকির অভাবে বাড়ছে দুর্ঘটনা। এই মুহূর্তে সবচেয়ে বড় ঘাতক হচ্ছে অটো। বেপরোয়া চলাচল, তাদের নিয়ন্ত্রণহীন আচরণ এবং তাদের যে কোনো অটো যারা চালায়, আমার ধারণা তাদের ম্যাক্সিমামই কোনো প্রশিক্ষণ নাই। অটোরিকশার সংখ্যা কমিয়ে চালকদের প্রশিক্ষণের আওতায় আনার কথা বলছে সিটি কর্পোরেশন। এই অটো এবং মিশুকগুলোকে আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসবো। যারা চালক তাদেরকে ট্রেনিং দিয়ে আমরা তাদেরকে লাইসেন্সের আওতায় নিয়ে আসবো। নগরীর সড়কে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত অটোরিকশা। দুর্ঘটনায় পরিবারগুলো হারাচ্ছে প্রিয়জন, আর আহতরা বয়ে বেড়াচ্ছেন আজীবনের ক্ষত। এখন দেখার বিষয় প্রশাসনের প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হয়, নাকি নতুন কোনো দুর্ঘটনায় আবার আলোচনায় আসে এই সংকট। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। দেখছেন সময় সংবাদ। যশোরের রাজারহাটে বসেছে ঈদ পরবর্তী তৃতীয় চামড়ার হাট। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল মৃধা। যাচ্ছি তার কাছে। জুয়েল, যশোরের রাজারহাটের যে আজকের হাট, এটি হচ্ছে ঈদ পরবর্তী তৃতীয় চামড়ার হাট এবং আজকে সকাল থেকেই কিন্তু এই হাট বেশ জমজমাট। বিভিন্ন জেলার থেকে ব্যবসায়ীরা তাদের ক্রয়কৃত চামড়া, লবণ দেওয়া চামড়া এই হাটে নিয়ে এসেছেন এবং তারা সকাল থেকেই কেনা বেচা করছেন। তবে আমরা এখানে এসে যেটা দেখেছি যে চামড়ার দর নিয়ে একটি অসন্তোষ বিরাজ করছে। যারা দূর দূরান্তের চামড়া বিক্রেতারা এসেছেন, মৌসুমি চামড়া বিক্রেতারা, তারা বলছেন তারা গ্রামে গঞ্জে ঘুরে যে চামড়া কিনেছেন, এরপরে লবণ খরচ, শ্রমিক খরচ দিয়ে চামড়ার যে খরচ পড়েছে সেই খরচের টাকার আর উঠছে না আজকে চামড়ার যে দাম বলা হচ্ছে সে দামে। তারা আমাদেরকে জানিয়েছে যে সবচেয়ে বড় গরুর যে চামড়া, ষাঁড় গরুর চামড়া, সেটা সর্বোচ্চ 700 থেকে 800 টাকা
প্রতি পিস দরে বিক্রি হচ্ছে এবং গাভী গরুর যে বড় চামড়া সেটা সর্বোচ্চ 400 টাকা দরে বিক্রি হচ্ছে। এর বাইরে যে চামড়াগুলো আছে সেগুলো যেগুলো দেশি গরুর চামড়া, একটু ছোট গরুর, সেগুলো 100 টাকা, 150 টাকা এর থেকে 400-500 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আর যে চামড়াগুলো ল্যাম্প স্কিন রোগের চিহ্ন রয়েছে বা কাটা ছেঁড়া রয়েছে, সেই চামড়াগুলো, গরুর চামড়াগুলো আকার ভেদে 30 থেকে 100 টাকার দামের ভিতরে এখানে বিক্রি হচ্ছে। সব মিলে যারা চামড়া বিক্রি করতে আসছেন তারা হতাশ এবং তারা বলছেন যে এইভাবে বাজার থাকলে আসলে তাদের পক্ষে আর আগামীতে চামড়ার ব্যবসার সাথে জড়িত থাকা সম্ভব না। কেন বিগত 15-16 বছর ধরে তারা লসের মধ্যে আছে। তারা আশায় বুক বেঁধেছিল বর্তমান সরকারের সময় হয়তোবা চামড়ার বাজার কিছুটা পরিবর্তন হবে, বৈশ্বিক বাজারে উন্মুক্ত হবে, তাহলে তারাও কিছুটা করে কমবে লস এবং তাদের যে পূর্বের লস সেটি পুষিয়ে নিতে পারবেন। কিন্তু আদতে সেটা হচ্ছে না। আমরা কথা বলেছি, আজকের এই হাটে অনেক ব্যাপারী এসেছেন বাইরে, তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে সরকার যে দাম ধরে দিয়েছিল সেই দামে তারা কিন্তু চামড়া ক্রয় করছেন না, কারণ ট্যানারি মালিক বা কোম্পানি একটি দাম তাদেরকে নির্ধারণ করে দিয়েছে, তারা সেই দামেই চামড়া ক্রয় বিক্রয় করছেন এবং সেটা যদি না করেন আসলে তারাও কিন্তু লাভের মুখ দেখতে পারবেন না। ফলে এই একটি জটিল অবস্থায় চামড়ার ব্যবসা রয়েছে। এই অবস্থায় চামড়া ব্যবসায়ীরা দাবি জানিয়েছেন আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া রপ্তানির দ্বার খুলতে হবে, তাহলেই এই খাতকে রক্ষা করা সম্ভব হবে। যশোরের রাজারহাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। যশোর থেকে সরাসরি যুক্ত ছিলাম। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে নষ্ট হওয়ার শঙ্কায় নির্দিষ্ট সময়ের আগে লিচু পেড়ে বাজারে তুলছেন দিনাজপুরের চাষিরা। তাদের দাবি, বাজারে প্রচুর আমদানি হলেও ক্রেতা সংকটে বিক্রি করছেন কম দামে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বৈরী আবহাওয়ার কারণে এবার দিনাজপুরে 20% লিচু কম উৎপাদন হয়েছে। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে 5400 হেক্টর জমিতে চাষ হওয়া লিচুর বাগান থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 45,000 মেট্রিক টন। চাষিদের দাবি, বৈরী আবহাওয়ায় লিচুর ফলন যেমন কমেছে, তেমনি প্রচণ্ড তাপপ্রবাহের আগেই লিচু নামিয়ে নেওয়া হচ্ছে বাজারে। জেলার কালীতলা বাজারে বেদানা, বোম্বাই ও মাদ্রাজি জাতের লিচু বেচা কেনা হচ্ছে। বাজারে ওঠার কথা রয়েছে চায়না 3, কাঠালি ও হারিয়া জাতের লিচু। বোম্বাই লিচু প্রতি শ 250 থেকে 300 টাকা এবং বেদানা প্রতি শ 500 টাকা থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। মাদ্রাজি প্রতি শ 200 থেকে 280 টাকায় বিক্রি হচ্ছে। লিচুর বাজার মোটামুটি সাধ্যের মধ্যেই আছে। রোদ বেশি হওয়ার কারণে গাছে লিচু রাখতে পারতেছে না বাগানিরা, অনেক দাম কম আছে মালের, এই জন্য আমরা গৃহস্থ বা পাইকার খুব সমস্যায় আছে। জিআই স্বীকৃতি পাওয়া দিনাজপুরের লিচু সংরক্ষণে ফল গবেষণা ইনস্টিটিউট ও প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনের দাবি ফল বিশেষজ্ঞদের। এর আবাদের প্রসার বাড়ছে, কিন্তু একটি বিষয় হলো এই ফল দুটি খুব ক্ষণস্থায়ী এবং পতনশীল, খুব অল্প সময় টিকে থাকে। এখানে লিচুকে কেন্দ্র করে কোনো ধরনের প্রক্রিয়াজাত কোনো কারখানা এখনো স্থাপিত হয়নি, ফলে এটি যে সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়া, এটি আসলে প্রক্রিয়াজাত কারখানা ছাড়া সম্ভব নয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বৈরী আবহাওয়ার কারণে এবার দিনাজপুরে 20% লিচু কম উৎপাদন হয়েছে। পর্যায়ক্রমে বৃষ্টি হওয়ার কারণে আমাদের ফল ধারণ পর্যায়ে এটা ড্রপিং হয়েছে, গড়ে প্রায় 15 থেকে 20% ফল কিন্তু আমাদের ঝরে গিয়েছে। পুলিশ সুপার বলছেন, আড়তদাররা যেন হয়রানি বা চাঁদাবাজির শিকার না হয়, তাই পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বিশেষ তদারকি এবং নজরদারি রাখছি, যাতে কোথাও কোনো রকম চাঁদাবাজি না হয়। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় প্রায় 5400 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 45,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। দিল্লিতে নেমেই যন্তর মন্তরের সমাবেশের অনুমতি পেলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বাংলাদেশ সময় 10:30টায় সমাবেশের ডাক দিয়েছেন তিনি। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় 2000-এরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। দিল্লিকে 12টি জোনে ভাগ করে ড্রোন ও সিসিটিভির নজরদারির আওতায় আনা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রাণপুরুষ অভিজিৎ দীপকে বিমানবন্দর থেকে সরাসরি পার্লামেন্ট স্ট্রিট থানায় না গিয়ে যন্তর মন্তরে সমাবেশের অনুমতি দিয়েছে দিল্লি পুলিশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মপ্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনই এখন তাদের মূল লক্ষ্য। দীপকের সঙ্গে এই কর্মসূচিতে লাদাখের সমাজকর্মী সোনাম ওয়াংচুক সহ একাধিক অধিকার কর্মী যোগ দিচ্ছেন বলে জানা গেছে। এর আগে পুলিশ জানায় সিজেপির পক্ষ থেকে কোনো ধরনের অনুমতি চাওয়া হয়নি। এমনকি অভিজিৎকে আইন শৃঙ্খলা বাহিনী অজ্ঞাত স্থানে নিয়ে গেছে বলে খবর প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম। এদিকে এই বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে দিল্লি পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রীর বাসভবনের বাইরে নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। 14 জন ডিসিপি ও 32 জন এসিপির নেতৃত্বে মোট 12টি জনে ভাগ করা হয় নয়াদিল্লিকে। তবে পুলিশের স্পষ্ট নির্দেশনা, বিক্ষোভকারীদের সঙ্গে কোনো রকম সংঘাতে না জড়িয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত রাখতে হবে। আন্দোলনকারীদের পক্ষ থেকেও কর্মীদের জন্য বিশেষ কিছু করণীয় ও বর্জনীয় নিয়ম জারি করা হয়। উস্কানিমূলক কোনো ফাঁদে পা না দিয়ে পুলিশকে ফুল দিয়ে শান্ত ও অহিংস উপায়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন সংগঠনের মুখপাত্ররা। একই সঙ্গে তীব্র গরমের কথা মাথায় রেখে সবাইকে সঙ্গে জাতীয় পতাকা, বই, সানস্ক্রিন এবং পর্যাপ্ত পানি রাখার পরামর্শ দেওয়া হয়। আম আদমি পার্টি সহ বিভিন্ন ছাত্র সংগঠনও এই আন্দোলনে মাঠে নামছে বলে গোয়েন্দা সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। সাফের হ্যাট্রিক শিরোপার লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বেঙ্গল টাইগ্রেসদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। ইতিহাস লিখতে বদ্ধপরিকর মারিয়া মান্ডারা। ঘরের মাঠে বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না ভারতের মেয়েরা। সাফে দীর্ঘদিনের শিরোপা খরা কাটাতে চায় 5 বারের চ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। আরও জানাচ্ছেন ফাহিম ইসলাম। বাংলাদেশ দলের হ্যাটট্রিক শিরোপা নাকি ভারতের 6 বছরের অপেক্ষার অবসান, তা নির্ধারিত হবে পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামের হাই ভোল্টেজ ফাইনালে। দুই কোচ ও ফুটবলাররা ট্রফি নিয়ে ফটো সেশনে সৌহার্দ্যের বার্তা দিলেও মাঠের লড়াইয়ে যে কেউ কাউকে ছাড় দেবেন না তা বলার অপেক্ষা রাখে না। দিন শেষে দুই চিরপ্রতিদ্বন্দ্বী চাইবে ওই রূপালী ট্রফিটা নিজেদের করে নিতে। ফাইনালের আগে বাংলাদেশ দলের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। কোনো মতে গ্রুপ পর্ব পার করে আসা বাটলার শিষ্যরা শেষ অনুশীলন সেশনে ছিল উজ্জীবিত। একেবারেই নির্ভর মারিয়া মান্ডার দল। নিজেদের মাটিতে কখনোই বাংলাদেশের বিপক্ষে হারেনি ভারত। স্বাগতিকদের সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখতে চায় ঋতুপর্ণা আনিকারা। নারী ফুটবলের দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং শিরোপা জয় আমার কাছে দুটি গুরুত্বপূর্ণ। ফাইনালে সম্ভাব্য সেরা একাদশ নামাবো, তবে নতুন খেলোয়াড়দের সুযোগ দেয়া থেকে আমি কখনোই সরে আসবো না। বাংলাদেশ দলের পুরো স্কোয়াড ফিট থাকলেও মনিকা চাকমাকে নিয়ে রয়েছে কিছুটা শঙ্কা। পরিসংখ্যানও কথা বলছে লাল সবুজ মেয়েদের পক্ষে। সাফের শেষ 3 দেখার দুটিতেই জিতেছে বাংলাদেশ, বিপরীতে ভারতের আছে মাত্র 1 জয়। ইতিহাস গড়া থেকে আর মাত্র 1টি জয় দূরে বাংলাদেশ নারী ফুটবল দল। ভারতের বিপক্ষে কাঙ্ক্ষিত সেই জয়টা পেলেই দেশের ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ঋতুপর্ণা, মনিকা, আনিকা, মারিয়াদের নাম। কারণ দেশের ফুটবলে একমাত্র দল হিসাবে যে তারাই জিততে চলছে হ্যাট্রিক সাফ শিরোপা। ব্যাম্বলিম অ্যাথলেটিক স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, গোয়া, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এবার ভয়াবহ হওয়ার আশঙ্কা চিকিৎসকদের। বাড়িতে পানি জমে থাকলে আইনি ব্যবস্থার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। বিশেষ অভিযান চালাবে ডিএসসিসি। কুশিন ঘিরে সীমান্তে উত্তেজনা। মেহেরপুর দিয়ে 6 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের। রুখে দিল বিজিবি। টহল জোরদার, দিন রাত পাহারায় স্থানীয়রাও। এবং বাংলাদেশ তুরস্ক ঘনিষ্ঠতায় ভূ রাজনীতিতে নতুন সমীকরণ। কৌশলগত সম্পর্ক সম্প্রসারণের ইঙ্গিত দেখছেন বিশ্লেষকরা। নির্দিষ্ট বলে আটকে না যাওয়ার পরামর্শ। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন মালিহা সরওয়ার্দী। ধন্যবাদ তাজমিলা। এ সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।